ওয়ানডে সিরিজ খেলতে প্রথম ধাপে শ্রীলঙ্কায় গেলেন মোস্তাফিজ সহ ৮ ক্রিকেটার। বাকিরা যাবেন শনিবার। প্রিয় ফরম্যাটে সিরিজ জয়ের আশা। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে বিসিবিতে বর্ণাঢ্য আয়োজন। সম্মাননা জানানো হলো প্রথম একাদশের সদস্যদের। দেশের ক্রিকেট নিয়ে এখনো স্বপ্ন দেখছেন সাবেকরা। আগামী বিপিএলে হোম গ্রাউন্ডে ম্যাচ খেলতে চায় ফরচুন বরিশাল। এনএসসি চাইলেই ডিসেম্বরে সংস্কার কাজ শেষ করা সম্ভব বলছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এসএম ইকবাল। এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 150 ছাড়িয়েছে শ্রীলঙ্কার লিড। আমরা যেমনটা সকালবেলা দেখেছি বেশ খানিকটা টার্ন পেয়েছে স্পিনাররা। তাইজুল ইসলাম সেখানে দাপট দেখিয়েছেন। প্রথম নিশানকা যিনি এর আগের টেস্টে 187 রানের ইনিংস খেলেছিলেন প্রথম ইনিংসে, সেই প্রথম নিশানকা কিন্তু আরও একটা 158 রানের ইনিংস খেলেছেন, তাকে ফিরিয়েছেন। এবং পাশাপাশি গতকালকে যিনি অপরাজিত ছিলেন, নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছিলেন প্রভাত জয়সূরিয়া, তাকেও ফিরিয়েছেন। বাংলাদেশ বলা চলে যে এই সেশনটায় রাজত্ব করলেও রানটা কিন্তু বেশ ভালোই উঠেছে, কারণ এই উইকেটে তৃতীয় দিন চলছে, চতুর্থ পঞ্চম দিনে যে বাংলাদেশকে যখন ব্যাটিং করবে, অথবা আজকে হয়তো বা সেকেন্ড ইনিংসে যদি বাংলাদেশ তাদেরকে অল আউট করে দিতে পারে, যে 4টি উইকেট রয়েছে সেই 4টি উইকেট তুলে নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 1.5 সেশন ব্যাট করতে হবে বাংলাদেশকে আজকের দিনেও। তো উইকেটের যেই চরিত্রটা রূপ নিয়েছে, কিছুটা টার্ন উইকেট তৈরি হচ্ছে, উইকেটে টার্ন পাচ্ছেন বোলাররা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যে হারে তারা লিড দাঁড় করিয়েছে, সেক্ষেত্রে এই লিডকে টপকে তারপরে কিন্তু বাংলাদেশকে লিড দিতে হবে শ্রীলঙ্কা। সেই জায়গায় বড় চ্যালেঞ্জ কিন্তু ব্যাটসম্যানদের জন্যই রয়েছে। এবং পাশাপাশি একটু স্পিনারদের ব্যাপারে বলি যে নাঈম হাসানের কথা বলতে হয়, তিনি গলে দারুণ বোলিং করেছেন। এই টেস্টে আমরা দেখেছি 2 উইকেট এখন পর্যন্ত নিয়েছেন, আজকের দিনেও একটা উইকেট নিয়েছেন। সেই জায়গা থেকে বলা যায় যে অফ স্পিনার কিংবা লেফটি স্পিনার তারা কিন্তু ভালো সুবিধা পাচ্ছেন। একইভাবে কিন্তু শ্রীলঙ্কার দিকেও যদি তাকায়, তাদেরও কিন্তু ভালো কার্যকরী স্পিনার রয়েছে এবং কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নেওয়া বোলার তারা। তবে এখন বড় যে বিষয়টি বাংলাদেশের জন্য, বর্তমানে যেই স্বীকৃত ব্যাটসম্যান রয়েছেন কুশল মেন্ডিস, তাদের উইকেট রক্ষক ব্যাটসম্যান, তাকে আসলে যত দ্রুত ফেরানো যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের লিডটা যদি 200 নিচেও থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কিন্তু প্রায় 300 বা 350-400 রানের যদি একটা ইনিংস খেলতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু শ্রীলঙ্কাকে একটা চ্যালেঞ্জ জানাতে পারবে, কিংবা ম্যাচটা অনেকটা ফলাফল নির্ভরই হবে, যেটা বোঝা যাচ্ছে এখন পর্যন্ত উইকেটের চরিত্র তেমনটাই বলে। তবে বড় চ্যালেঞ্জটা কিন্তু কন্ডিশনটাকে কিংবা এই উইকেটের যে চরিত্রটাকে সেটাকে মানিয়ে নিয়ে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া, পাশাপাশি শেষ যেই 4টি উইকেট রয়েছে সেই 4টি উইকেটকে তুলে নেওয়া। তবে উইকেটের পাশাপাশি যদি একটু আবহাওয়ার কথা বলি, এখানে আসলে সকালেও বৃষ্টি হয়েছে, তবে ম্যাচ শুরু হতে কিন্তু কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। আমরা যেমনটা প্রথম দিনের খেলার সময় দেখেছি বৃষ্টি, একইভাবে কিন্তু গতকালকেও বৃষ্টি হয়েছে, তাও সেটা ম্যাচের শেষে। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘলা রয়েছে এবং পূর্বাভাসও বলেছে যে হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি আসলে আসে, সেক্ষেত্রে কিন্তু উইকেটের চরিত্র আরও একটু বেশি স্লো হয়ে যায়, যেমনটা আমরা দেখেছি আগেও। সেক্ষেত্রে কিন্তু বোলাররা একটা সুবিধা পেতে পারেন। এই জায়গার এই সুবিধাটা কতটুকু বাংলাদেশ কাজে লাগায় সেটা হচ্ছে ডিপেন্ড করবে আসলে বৃষ্টির উপর। তবে তার আগে পেসারদের কথা একটু বলি। নাহিদ রানা এবং কি এবাদতের কথা বলতে হয়। নাহিদ রানা গল থেকে কলম্বো এসে মাত্র একটা উইকেট পেয়েছে, 2টা টেস্টে তিনি খেলছেন। পারফরমেন্স খুব একটা জুৎসই নয়, এবং তাকে যে প্রত্যাশা নিয়ে আসলে সাদা পোশাকে আসলে খেলানো হচ্ছে, এখন পর্যন্ত ততটা কার্যকরী হতে পারে। গতি আছে কিন্তু অনেক বেশি খরচে হচ্ছেন তিনি, এবং লাইন লেন্থের যে বিষয়টি রয়েছে সেই জায়গা থেকে আসলে তিনি এখন পর্যন্ত তার সেই টেস্টে আসলে যে এক জায়গায় বল করে যাওয়া এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে একটা ফিল্ডিং সেট আপের মধ্যে রেখে বল করা, সেই জায়গাটা এখনও তার ভেতরে রপ্ত হয়নি। পাশাপাশি
পাশাপাশি এবাদত লম্বা সময় পর ফিরেও কিন্তু এখন পর্যন্ত উইকেটের দেখা পায়নি। তবে এখন আসলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এই যে 4 উইকেট রয়েছে সেই 4 উইকেট তুলে নেয়, তারপরে আসলে বোঝা যেতে পারে বাংলাদেশের ব্যাটিংয়ে নামলে কোন দিকে যায় কলম্বো টেস্টের গতিপথ। তো এই ছিল কলম্বো থেকে সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কলম্বো থেকে, জানাচ্ছিলেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ টেস্টের সবশেষ তথ্য। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলেও বাংলাদেশ দলের 8 সদস্যরা বাকিরা যাবেন আগামীকাল। প্রথম ধাপে কলম্বোয় যাওয়া ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, তানজিম সাকিব, তানফির ইসলাম আর রিশাদ হোসেন। শনিবার তাসকিন নাইম সহ যাবেন বাকিরা। কলম্বো পৌঁছে একদিন বিশ্রাম থেকে রঙিন পোশাকের সিরিজকে সামনে রেখে রোববার থেকে শুরু হবে টাইগারদের অনুশীলন। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন কলম্বো ম্যাচ শেষে। এই সিরিজ দিয়ে মিরাজের নেতৃত্বে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। শুরু হবে 2027 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি। 2 জুলাই কলম্বোতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ প্রেমাদাসাই হলেও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন করল বিসিবি। শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এদিন সম্মাননা জানানো হয় ক্রিকেট হিরোদের। ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের বিশেষ স্মারক ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এমন উদযাপনে আনন্দে উদ্বেলিত সাবেক ক্রিকেটাররা। প্রেসিডেন্ট বুলবুলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছেন সবাই। 25 বছরে দেশের ক্রিকেট নিয়ে আক্ষেপ থাকলেও এখনই স্বপ্ন দেখা ছাড়তে নারাজ রফিক, সুমন, বিদ্যুৎরা। এদিকে এমন আয়োজনে ক্রিকেটাররা থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন বিসিবি সভাপতি এবং সাধারণ সম্পাদককে। দেশের ক্রিকেটের বড় প্রাপ্তির একটি টেস্ট স্ট্যাটাস। 25 বছর আগে 2000 সালের 26 জুন লর্ডস থেকে এসেছিল সেই সুসংবাদ। বিসিবির দায়িত্ব নিয়েই এবার সে মাহেন্দ্রক্ষণ উদযাপন করলেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ঘুরে অবশেষে উৎসবের পরিসমাপ্তি মিরপুরের হোম অফ ক্রিকেটে, যেখানে উপস্থিত ছিলেন 10 ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা ক্রিকেটাররা। এছাড়াও ছিলেন সে দলের কোচ এবং ম্যানেজার। প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর একে একে মঞ্চে ডেকে নেওয়া হয় সেই হিরোদের। তাদের স্মারক ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্লেজার গায়ে তারা অটোগ্রাফ দেন মঞ্চে রাখা এক বিশেষ জার্সিতে, আর শোনান নিজেদের 25 বছর পুরানো কিছু গল্প। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এইভাবে 25 বছর পর রেসপেক্ট দেওয়ার জন্য। এই হাসি ঠাট্টা আনন্দের মাঝেও ছিল অপূর্ণতা, কারণ এই আনন্দ উদযাপনে যে আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে। যাদের হাত ধরে এই স্ট্যাটাস প্রাপ্তি, তাদের অভাব বোধ করেছেন সবাই। যদিও বিষয়টি নিয়ে নিজের মতো একটা ব্যাখ্যা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। আমাদের ওই টিমে কারা ছিল এবং সেই টিমে সমস্ত প্লেয়ার যারা ছিল, যারা আসতে পারেনি তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। দলের ম্যানেজার, দলের কোচ সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। কিন্তু এর নেক্সট স্টেজে আমরা যদি যাই বা আমরা যদি আরও এই জিনিসটাকে আরও বড় পরিসরে করি, তখন দেখা যাচ্ছে এটা কয়েক হাজার লোক এখানে চলে আসবে। তো আমাদের শ্রদ্ধা তাদের জন্য সবসময় আছে। আয়োজনের রংহীনতা নিয়ে প্রশ্ন থাকলেও লক্ষ্যটা স্থির বিসিবি প্রেসিডেন্টের। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ তার প্রধান টার্গেট, যে কারণেই একের পর এক বিভাগ ঘুরে দাঁড় করিয়েছেন ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট। আর আমিনুল ইসলাম বুলবুলের এই পরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে। মন্ত্রণালয়ের আমাদের সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে, যাতে করে সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন রাখা হয়। মিরপুরে একটি ক্রিকেট জাদুঘর এবং অনার্স বোর্ড হবে বলে অনেক গল্প শুনিয়েছিল আগের বোর্ড। রজত জয়ন্তীতে একেবারে সব করে না ফেললেও টেস্ট ক্রিকেটারদের তালিকা দিয়ে একটা বোর্ডের কার্যক্রম শুরু করলো বিসিবি। সময়ের সঙ্গে যার কলেবর আরও বাড়বে বলে জানিয়েছেন ক্রিকঅফ চেয়ারম্যান। যারা টেস্ট ক্রিকেট খেলেছে তাদের লিস্টে এটা, একইভাবে এখানে ওয়ানডে যারা খেলেছে, টি20 যারা খেলেছে তাদের লিস্ট ওখানে আসবে। অন্য একটা অনার বোর্ড হবে যেখানে এই স্টেডিয়ামে যারা 100 করেছে কিংবা 200 করেছে কিংবা 5 উইকেট পেয়েছে, ওই ধরনের পারফরমেন্সগুলোকে হাইলাইট করা হবে ওই অনার বোর্ডে। দেখতে দেখতে 25 বছরে পা দিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এই সময়কালে ক্রিকেট কূটনীতিতে খুব বেশি পিছিয়ে না থাকলেও মাঠের ক্রিকেটটা এখনো হতাশ করে সাবেকদের, যদিও হাল ছাড়তে নারাজ কেউই। প্রথম ওভারটা করতে পেরেছি, এটাই আসলে সৌভাগ্য আমার জন্য, আমি মনে করি গর্বের ব্যাপার। কারণ বাংলাদেশে প্রথম টেস্টে প্রথম বলটা করা সবার ভাগ্যে আসে না, আমার ভাগ্যে পেয়েছি। আমি যেটা বলছি প্রত্যাশায় পৌঁছাতে পারিনি, বাট ইমপ্রুভ যে করিনি তা না, আমরা ইমপ্রুভ করেছি। আমরা 2টা টেস্ট বা একটা ওয়ানডে বা 3টা ওয়ানডে খারাপ করলে আমরা টিমের বাইরে থাকতাম। এই সুযোগগুলি আমরা পাইলে মনে আমাদের জন্য আরও বেশি অ্যাডভান্টেজ হতো। 2000 সনে আরম্ভ করি আমরা কিন্তু তখন পুরো ব্ল্যাঙ্ক ছিলাম, বাট আমরা শিক্ষা নিচ্ছি, এখনও নিচ্ছি। বাট আপনি হতে পারে আপনি বলতে পারেন যে আমরা টেস্টে ওরকম জিতি না বা ওরকম ড্র করি, তা আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে।
টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মতোই প্রথম টেস্ট জয়, নারী এশিয়া কাপ জয় এবং আইসিসি ট্রফির জয়ের দিনগুলো উদযাপন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। কলম্বোর প্রাণকেন্দ্রে অস্ট্রেলিয়ান দম্পতির গড়ে তোলা ক্রিকেট ক্লাব ক্যাফে দর্শনার্থী আর ভোজন প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে। এখানে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা ভারত পাকিস্তানের স্মৃতি গ্যালারি, আছে বাংলাদেশের পতাকা। অজিরা লঙ্কা সফর করলে একবারের জন্য হলেও এই ক্যাফেতে পা পড়ে ক্রিকেট দলের। কলম্বোতে ব্যতিক্রমী ক্যাফে ঘুরে দেখেছেন তারেক হাসান শিমুল। ক্রিকেট, কফি আর আড্ডার মিলন কেন্দ্র এই ক্রিকেট ক্লাব ক্যাফে, যেখানে কফির চুমুকে হারিয়ে যেতে পারেন ক্রিকেটের বর্তমান কিংবা অতীতের রাজ্যে। আর কলম্বোর ব্যস্ত নগরীতে এই ক্যাফে নিদর্শন হয়ে আছে লঙ্কানদের ক্রিকেট সংস্কৃতির। এই ক্যাফের ভেতরে কি কি ক্রিকেটীয় নিদর্শন রয়েছে সেটাই দেখার চেষ্টা করব। অ্যালেন বর্ডার থেকে অরভিন্দ ডিসিলভা, এই ক্যাফের দেয়াল ক্রিকেট ইতিহাস, পুরনো ব্যাট, সই করা জার্সি, এমনকি বিশ্বকাপ মুহূর্ত সবই আছে কালের সাক্ষী হয়ে। ক্রিকেট খেলুড়ে দেশের ভক্তরা এখানে আসলে খুঁজে পাবে তাদের স্মরণীয় মুহূর্ত, আছে বাংলাদেশও। অস্ট্রেলিয়ান দম্পতির গড়ে তোলা ক্রিকেট ক্লাব ক্যাফেতে যেমন আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকার স্মারক, তেমনই আছে বাংলাদেশের পতাকাও। জিম্বাবুয়ে এবং প্রোটিয়াদের পতাকার মাঝখানে রয়েছে লাল সবুজের গর্বের স্মারক। এখানে খাবারেও লেগে আছে ক্রিকেট স্পর্শ। মুরালির স্পিনাচ পাই, তিলকরত্নের ডেভিল চিকেন আর সাঙ্গাকারার আইসটির মতো রেসিপি স্বাদ দেবে ক্রিকেটের। এসএসসির গরমে খেলা দেখে যখন ক্লান্ত, তখন দুই ভক্তের গন্তব্য এই রেস্টুরেন্ট। এসএসসিতে বসে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ দেখছিলাম, এত গরম সেখানে বসা যাচ্ছিল না, তাই এই রেস্টুরেন্টে চলে আসলাম জুস খাওয়ার সাথে খেলা দেখতে। দারুণ একটা জায়গা, এখানে সব দেশের ক্রিকেটের কত মুহূর্ত রাখা আছে, নিউজিল্যান্ডের বিভিন্ন ক্রিকেটারদের ছবিও আছে, খুবই ভালো লাগছে। অস্ট্রেলিয়ান একজনের তৈরি এই রেস্টুরেন্ট, এখানে অজিদের অনেক ক্রিকেট স্মৃতি আছে। দারুণ একটা ব্যাপার, ভিন্ন দেশে এসে এমন কিছু দেখা, খুবই ভালো লাগছে এখানে। আমি অস্ট্রেলিয়ান হিসেবে খুবই আনন্দিত। 28 বছর বয়সী এই রেস্টুরেন্টের মালিক একজন অস্ট্রেলিয়ান। এই রেস্টুরেন্টের মালিক নিজে অস্ট্রেলিয়ান বলেই হয়তো আলাদাভাবে একটি ফ্লোরকে সাজিয়েছেন অসিদের কীর্তি দিয়ে, যেখানে আছে অস্ট্রেলিয়ার সাদা কালো থেকে সোনালী দিনের গল্প, আছে শেন ওয়ার্ন থেকে শুরু করে অ্যালেন বর্ডারদের স্মৃতিকাব্য। ইংল্যান্ডকে নিয়ে আছে আলাদা প্যাভিলন, যেখানে স্থান পেয়েছে ইংলিশদের প্রথম রঙিন জার্সি, আছে জিম্বাবুয়ের জার্সি কিংবা বিখ্যাত ক্রিকেটারদের স্মৃতিচিহ্ন। ক্রিকেট শুধু মাঠে নয়, মিশে আছে লঙ্কানদের হৃদয়ে। আর আপনি যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, আপনার কলম্বো সফরে একবারের জন্য হলেও আপনার গন্তব্য হতে পারে এই ক্রিকেট ক্লাব ক্যাফে, যেখানে সুস্বাদু খাবারের সঙ্গে ক্রিকেটের জীবন্ত গ্যালারি আপনাকে নিয়ে যাবে অতীতের সেই রঙিন দুনিয়ায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। বরিশালে বিপিএলের ম্যাচ আয়োজন করা হলে দ্বিগুণ লাভবান হবে ক্রিকেট বোর্ড। সঙ্গে হোম ভেন্যুতে ম্যাচ বাড়তে উন্মাদনা যোগাবে সমর্থকদের, এমনটাই মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। এদিকে এনএসসি চাইলে সংস্কার কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও জানান তিনি। বিপিএলের আগে কাজ শেষ করা নিয়ে আশাবাদী স্টেডিয়ামের দায়িত্বরত কর্মকর্তা। কীর্তনখোলা নদীর অপরূপ সৌন্দর্যের মাঝে বুক উঁচিয়ে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বরিশাল বিভাগীয় স্টেডিয়াম। এর সবুজ গালিচায় রয়েছে অনেক ক্রিকেটারের জানা অজানা গল্প। একসময় প্রথম শ্রেণীর ক্রিকেট সহ যুব আন্তর্জাতিক ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এখানে। তবে দীর্ঘদিন সব ধরনের ক্রিকেট থেকে বঞ্চিত ভেন্যুটি। আন্তর্জাতিক মানের জন্য প্রস্তুত করতে সংস্কার কাজ চলছে দীর্ঘদিন ধরে। 2021 সালে আধুনিকায়নের কাজ শুরু করলেও এখনও তা শেষ হয়নি, বরং দফায় দফায় বাড়ানো হয়েছে মেয়াদ ও অর্থ। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দায়িত্বে আসার পর প্রাণ ফিরে পেতে যাচ্ছে বরিশালের একমাত্র ভেন্যু। আসন্ন বিপিএলের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে বরিশালের বিভাগীয় স্টেডিয়ামটি। এতে আশায় বুক বাঁধছে বরিশালবাসী। বিপিএলের ম্যাচ বরিশালে আয়োজন করা হলে হোম ভেন্যুতে খেলবে ফরচুন বরিশাল, যা বরিশাল সমর্থকদের যোগাবে বাড়তি উন্মাদনা। এই ভেন্যুতে বিপিএলের পরিকল্পনা সাজালে বিসিবি দ্বিগুণ লাভবান হবে বলে মনে করেন ফরচুন বরিশালের কর্ণধার। 50,000 লোক যদি ভিতরে থাকে, বাইরে থাকবে 5 লক্ষ লোক, কারণ টিকিট পাবে না, আই এম শিওর। সো বিসিবির যতটুকু ক্ষতি হবে, প্রোডাকশন কস্ট যতটুকু হবে, তার দ্বিগুণ তারা ইনকাম করতে পারবে বরিশাল যদি অ্যাটলিস্ট 2-4টা খেলা তারা শিফট করে।
ভেন্যু সংস্কারের জটিলতা থাকলেও এনএসি চাইলে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা সম্ভব বলে মনে করেন বরিশাল দলের চেয়ারম্যান। ওখানে নাকি কি ছিল চ্যানবার্লি না হোয়াট এভার ইট ইজ উল্টো দিয়ে দিয়েছে, সো এটাকে খুঁড়ে আবার রিভিল করা হচ্ছে। সো আই ডোন্ট থিঙ্ক সো নিড 1 year, ইট মে টেক অ্যাটলিস্ট মানে অ্যারাউন্ড 3 months ইজ এনাফ। চেয়ারগুলো ছিল ইম্পর্টেন্ট ইস্যু, যে চেয়ারগুলো অলরেডি লাগাচ্ছে, প্রাণকে দেখলাম তারা চেয়ার লাগাচ্ছে। সো আই এম শিওর নভেম্বর আগে এটা ঠিক হয়ে যাবে। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের দাবি, দ্রুত গতিতে চলছে বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা নিয়ে আশাবাদী দায়িত্বরত কর্মকর্তাও। ডিসেম্বরের ভিতরে সম্ভব আর কি, যদি সবাই সব ঠিকাদার ঠিকমতো কাজ করে, বিশেষ করে মাঠটাই বেশি বাকি কাজ, ডিসেম্বরের ভিতরে সম্ভব, ওকে করা সম্ভব। শুধু বিপিএলই নয়, আধুনিকায়ন শেষে ঘরোয়া ক্রিকেট সহ আন্তর্জাতিক ম্যাচও দেখা যেতে পারে বরিশালে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। চূড়ান্ত হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের শীর্ষ 16 রাউন্ড অফ 16-এর আগামী 29 জন হাই ভোল্টেজ ম্যাচে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি। প্যারিসিয়ানদের সঙ্গে ইন্টার মায়ামির ম্যাচ এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। গ্রুপ পর্বে আধিপত্য ছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের। ব্রাজিলিয়ান ক্লাবগুলো দাপট দেখালেও বিদায় নিয়েছে আর্জেন্টিনার 2 ক্লাব। ফ্লোরিডায় অনুশীলনে ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপ ইতিহাসে প্রথম অংশগ্রহণেই রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে দ্য হিরন্স। সামনেই বাঁচা মরার ম্যাচ। গ্রুপ পর্বটা যদিও খুব একটা প্রত্যাশিত হয়নি তাদের। মিশরের ক্লাব আল আহলির সঙ্গে গোলশূন্য ড্রয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে মেসির দুর্দান্ত ফ্রি কিকে পোর্তোকে হারায় মায়ামি। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে ওঠে শীর্ষ 16-তে। নকআউটের এই ম্যাচটা লিওনেল মেসির কাছে শুধু একটা ম্যাচই নয়, অনেক সমালোচনা, অনেক ক্ষোভের জবাব দেওয়ার মঞ্চ। শৈশবের ক্লাব বার্সেলোনা থেকে হৃদয় ভাঙার কষ্ট নিয়ে 2021 সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। লিগ 1-এর 2টি শিরোপা ক্লাবকে উপহার দিলেও তাদের কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের আশা পূরণ করতে পারেননি। শুরুটায় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ধীরে ধীরে ক্ষোভের মুখে পড়েন মেসি। সমর্থকদের রোষানলে তিক্ত স্মৃতি নিয়ে 2023 সালে ছাড়েন পিএসজি। পরে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন তারকা জানিয়েছিলেন পিএসজিতে কখনোই তিনি সুখী ছিলেন না। নকআউটের এই লড়াই আরও একটা কারণে আলাদা। এই ম্যাচ দিয়ে আবারও সাবেক কোচ লুই এনরিকের সঙ্গে পুনর্মিলনী হতে যাচ্ছে মেসি, সুয়ারেজ, বুস্কেটস ও মাসচেরানোর। 2015 সালে এনরিকের অধীনেই ট্রেবল জিতেছিল বার্সা। পুরনো ক্ষত জবাব দেওয়ার তাড়না মেসির। নকআউটে তাই পিএসজি মায়ামি ম্যাচের দিকে সবার নজর থাকবে একটু বেশি। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বটা প্রত্যাশিত যায়নি বায়ার্ন মিউনিখের। রানার্স আপ হয়ে শীর্ষ 16-তে উঠেছে তারা। এ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। মৌসুমটা দুঃসহ কাটলেও ফিফা ক্লাব বিশ্বকাপের মিশনটা দারুণ হয়েছে ম্যানচেস্টার সিটির। ওয়াইদাদ এসি, আল আইন ও ইউভেন্টাস প্রতিটি জয়ই জ্বলে পুড়ে মরে ছারখার হয়েছে প্রতিপক্ষ। যেন গেল মৌসুমের ব্যর্থতার জবাব দিতে চেয়েছেন গার্দিওলা। শীর্ষ 16-তে তাদের প্রতিপক্ষ সৌদি আরবের ক্লাব আল হিলাল। গত মৌসুমে শিরোপা ছাড়া কাটানো রিয়াল মাদ্রিদও তেমন কোনো সমস্যা ছাড়াই নকআউটে উঠেছে। গ্রুপ পর্বে এমবাপ্পেকে না পেলেও শীর্ষ 16-তে তাকে পাওয়ার আশা শাবি আলোনসোর। এ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড খেলবে মেক্সিকান ক্লাব মন্টেরের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ ইন্টার মিলান চ্যালেঞ্জ নেবে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের। এছাড়াও বেনফিকা চ্যালেঞ্জ নেবে ইংলিশ ক্লাব চেলসির। এক ম্যাচে দেখা হচ্ছে ব্রাজিলের 2 ক্লাব বোতাফোগো ও পালমেইরাসের। পারভিন আক্তার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপে গিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো শুরুর আশা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। অস্ট্রেলিয়ায় আগামী বছর মূল পর্বে খেলতে চাইলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে পিটার বাটলারের দলকে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চায় লাল সবুজ। আগে ভাগে মিয়ানমারের আশায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে জানান অধিনায়ক আফইদা খন্দকার। কঠিন গ্রুপ হলেও দলের মাঠে জয়ের মানসিকতায় সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট।
ইয়াঙ্গুনের বৃষ্টি স্নাত দিনে প্রথম অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল 2023 সালেও এশিয়ান কাপ বাছাইয়ে এখানে খেলার কথা ছিল নারীদের, তবে সেবার আর্থিক কারণ দেখিয়ে সফরের নারী দল পাঠায়নি ফেডারেশন। এ কারণে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে। সে স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে। এবার মিয়ানমার জয়ের লক্ষ্য নিয়ে ইয়াঙ্গুনে এসেছে আফিদারা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় হবে AFC এশিয়ান কাপের মূল পর্ব। বাছাইয়ের 8 গ্রুপ থেকে শীর্ষে থাকা 8 দল জায়গা পাবে 21তম আসরে। গ্রুপে তুর্কমেনিস্তান ছাড়া র্যাঙ্কিংয়ে মিয়ানমার ও বাহরাইন বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে, তবে র্যাঙ্কিংয়ের পার্থক্য মাথায় নিতে নারাজ ফুটবলাররা। মিয়ানমারে প্রস্তুতিতে বড় বাধা তীব্র বৃষ্টি। দিনভর ভারী বৃষ্টি থাকলেও এর মধ্যেই অনুশীলনে নামতে হয় আফিদাদের। ম্যাচ আবহে নিজেদের মধ্যে ফুটবল খেলার পাশাপাশি প্রতিটি বিভাগ নিয়ে আলাদাভাবে কাজ করেছেন বাটলার। আগামী 29 জুন প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের দলটাকে ভয় পাচ্ছে না আফিদারা। আগেভাগে মিয়ানমারে আসায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন অধিনায়ক। দলের আত্মবিশ্বাস ও ফুটবলারদের জয়ের ক্ষুধায় মুগ্ধ টিম ম্যানেজমেন্ট। খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কোচ যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এভাবে করতেছি। সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই ট্রেনিং করছি আজকে। বৃষ্টির মধ্যে আর কি ট্রেনিং, আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমরা এটা মাঠে প্রপারলি করেছি আর আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, ভালো আছে। প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন, সম্প্রতি জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে 2 ড্রয়ের সুখ স্মৃতি স্বপ্ন দেখাচ্ছে নারী দলকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আগামী জুলাই ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন দেশের 2 সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাসিমুল হক। 17 জুলাই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মিশনে নামবেন তারা। 1987 সালে দেশসেরা সাঁতারু মোশাররফ হোসেন খানের পর আবারও এই চ্যালেঞ্জ নিচ্ছেন এই 2 সাঁতারু। সাগরে নানা প্রতিবন্ধকতা থাকলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন তারা। যেহেতু এটা চ্যালেঞ্জিং বিষয়, একা করা খুব ডিফিকাল্ট, তো সেই ক্ষেত্রে আমরা একটা গ্রুপ করি, 2 জন বাংলাদেশ থেকে আরও কয়েকজন ইন্টারন্যাশনাল সুইমার নিয়ে আর কি দলগতভাবে ইংলিশ চ্যানেলটা করব। 17 জুলাই থেকে 23 জুলাইয়ের ভিতরে আমাদের স্লটটা স্রোত ঢেউ এই কারণে 34 কিলো 40 কিলো মিনিমাম হয়, ম্যাক্সিমাম আরও বেশি হয়ে যেতে পারে। সুইমিংয়ের ব্যাপারটা যে কোল্ড ওয়াটার, এখানে জেলিফিশ সহ সি অ্যানিমেলগুলোর একটা অ্যাটাকের চান্স থাকে। তারপরে বিজি টানেল থাকে, ইংলিশ চ্যানেলের যে বিজি টানেল, বিশাল কার্গো শিপগুলো ওখানে যাতায়াত করে। এছাড়াও রাফ ওয়েদার থাকে, যে কারণে আসলে কেউ এটা যেতে ইচ্ছা পোষণ করেন। বাংলাদেশ সুইমিং ফেডারেশন আমাদের জন্য একটু চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাচ্ছে। আশা করি হয়তো কোনো একটা পজিটিভ একটা নিউজ আসবে। সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আল নাসরে থাকছেন পর্তুগিজ গোল মেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন করে 2027 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন CR7। তবে শুধু চুক্তি বাড়ানোই নয়, শিরোপা পুনরুদ্ধারে আল নাসরকে ঢেলে সাজাতেও কাজ করছেন রোনালদো। তার সমঝোতায় ইতিমধ্যে ক্যাসেমিরোর সঙ্গে চুক্তির দ্বার প্রান্তে সৌদি প্রো লিগের ক্লাবটি। চ্যাপ্টার ইজ ওভার গেল মেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজের এই একটা পোস্ট নিয়ে কতই না হয়েছে আলোচনা। ব্রাজিলের ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব ক্লাব বিশ্বকাপে খেলার হাতছানি। 2-4 মিলিয়ে আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। তবে সেই পোস্টেরই একটা রহস্য রেখে দিয়েছিলেন CR7। দ্য স্টোরি স্টিল বিং রিটেন। শেষমেশ তাই হতে যাচ্ছে। চ্যাপ্টার নট ক্লোজ। পুরনো ঠিকানাতেই থাকছেন পর্তুগিজি বরপুত্র। রোনালদোর সঙ্গে চলতি মাসটাই চুক্তি আছে নাসরের, তবে তার আগেই বাড়ল চুক্তির মেয়াদ। নতুন চুক্তিতে আরো 2 বছর সৌদি প্রো লিগে দেখা যাবে ক্রিস্টিয়ানোকে। নতুন চুক্তিতে বাড়ছে রোনালদোর বেতনও। আগের চুক্তিতে বছরে 200 মিলিয়ন ইউরো বেতন পেলেও এবার তার দ্বিগুণ পাবেন রোনালদো। এছাড়াও থাকছে পারফরমেন্সের উপর বোনাসও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান দাবি করেছে নতুন চুক্তিতে আল নাসরের 15% মালিকানাও দেওয়া হয়েছে রোনালদোকে। যদিও সবশেষ মৌসুমটা ভালো কাটেনি নাসরের। পয়েন্ট টেবিলের 3 থেকে লিগ শেষ করায় আসন্ন মৌসুমে তারা খেলতে পারবে না AFC চ্যাম্পিয়ন্স লিগেও। তবে আপন আলোয় ঔজ্জ্বল্য ছড়িয়েছেন রোনালদো। 41 ম্যাচে করেছেন 35 গোল। আগামী মৌসুমে আল নাসরকে ঢেলে সাজাতেও কাজ করবেন CR7। নাসরের কোচ স্টেফানো পিউলিকে বিদায় করে দেয় তার স্থলে নতুন কোচের সন্ধান করছে ক্লাবটি, যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রিস্টিয়ানোর চাওয়া। সেই সঙ্গে স্কোয়াডকে আরো শক্তিশালী করতে ইউরোপে হাত বাড়াচ্ছে তারা। খবর, ক্রিস্টিয়ানোর সাবেক সতীর্থ ক্যাসেমিরোর সঙ্গে চুক্তির দ্বার প্রান্তে আল নাসর। এদিকে আল নাসরের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি সৌদি আরবে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ চালু করতে যাচ্ছেন রোনালদো। খুলতে পারেন হোটেলও।
2034 সালে এককভাবে বিশ্বকাপে স্বাগতিক হবে সৌদি আরব। মূলত ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ক্রিশ্চিয়ানো সৌদিতে পাড়ি জমানোর পর থেকে বিশ্বজুড়ে সৌদি প্রো লিগে আগ্রহ বাড়ে সবার। ক্রিশ্চিয়ানোর দেখানো পথ ধরেন ইউরোপ ও ল্যাতিন আমেরিকার ফুটবলাররা। তাই তো এখনই CR7-কে কোনোভাবেই ছাড়তে চায় না ক্লাব ও সৌদি কর্তৃপক্ষ। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনা করলেন হাভিয়ের তেবাস। লা লিগা প্রেসিডেন্ট এবার সোচ্চার ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে। ক্লাব বিশ্বকাপের জন্য তাদের খেলার সূচিতেও পরিবর্তন আনতে হয়েছে। এখন পর্যন্ত এই টুর্নামেন্ট ফিফারও প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও দাবি করেন তেবাস। ভবিষ্যতে আর এই টুর্নামেন্ট চান না লা লিগা বস। ফিফা ক্লাব বিশ্বকাপ জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট। এই আসর নিয়ে এতটাই সিরিয়াস ফিফা বস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি ডিজাইনেও রেখেছেন বড় ভূমিকা। খেলা মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্র জুড়ে এর প্রচারণায় অংশ নেন ইনফান্তিনো। দীর্ঘ মৌসুম শেষের পরও ক্লাবগুলো এই টুর্নামেন্ট খেলতে রাজি হয় মোটা অঙ্কের প্রাইজ মানির জন্য। ক্লাব ওয়ার্ল্ড কাপের পক্ষে বিপক্ষে অনেকেই কথা বলছেন, তবে একজন ব্যক্তির থামার নাম নেই। তিনি আর কেউ নন, লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। গত সপ্তাহে মাদ্রিদে এক অনুষ্ঠানে তিনি এই টুর্নামেন্টকে প্রীতি ম্যাচের সঙ্গে তুলনা করেন। বড় পরিসরে এই আসর আয়োজনের কোনো যৌক্তিকতাও দেখেননি তিনি। ফুটবল ক্যালেন্ডার থেকে ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তেবাস। এবার ফুটবলারদের ওয়ার্কলোড নিয়ে সোচ্চার লা লিগা বস। ক্লাব বিশ্বকাপের জন্য ইউরোপের টুর্নামেন্টগুলোতেও পরিবর্তন আনতে হয়েছে, যা মোটেও পছন্দ হয়নি তার। আমরা এই প্রতিযোগিতার পক্ষে নই। আমাদের এই টুর্নামেন্টে অংশ নেয়া সব খেলোয়াড়দের কথা চিন্তা করতে হবে। একটা লম্বা মৌসুমের পর এই টুর্নামেন্ট খেলে তারা ক্লান্ত হয়ে পড়বে। অন্য লিগগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। আর এই টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সঙ্গে কেউ আলোচনাও করেনি। এটার জন্য আমাদের কিছু দলের খেলার সূচিও পরিবর্তন করতে হয়েছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরুর ম্যাচগুলোতে মাঠে সেভাবে দর্শক উপস্থিতি দেখা যায়নি। এছাড়া তীব্র গরম নিয়েও অভিযোগ এসেছে খেলোয়াড় কোচদের পক্ষ থেকে। লা লিগার প্রেসিডেন্টের দাবি, এখন পর্যন্ত চলমান ক্লাব ওয়ার্ল্ড কাপ পূরণ করতে পারেনি ফিফার প্রত্যাশাও। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, এই ক্লাব বিশ্বকাপের বিপক্ষে আমি। এটা ভালো বা খারাপ যেভাবেই শেষ হোক না কেন, আমি চাই না এই টুর্নামেন্ট ভবিষ্যতে হোক। এর শুরুটা ভালো হয়নি। টিকেটের দাম কমানো হলো যাতে মাঠ ভরে। স্টেডিয়ামগুলোতে দর্শক উপস্থিতি শুরুতে ভালো ছিল না। হয়তো শেষ দিকে দর্শক মাঠে যাবে, কিন্তু আমার মনে হয় এখন পর্যন্ত এই টুর্নামেন্ট ফিফারও প্রত্যাশা পূরণ করতে পারেনি। নতুন ফরম্যাটের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হবে আগামী 13 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভলিবল প্রতিযোগিতা 2025-এর মূল পর্ব। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। পুরুষ বিভাগে প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী 3-0 সেটে বগুড়া জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 3-0 সেটে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। এদিকে মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ 3-0 সেটে সাতক্ষীরা জেলাকে পরাজিত করে। টুর্নামেন্টে পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে বিশেষ ক্যাম্প করবে ফেডারেশন। এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আগামীতে আমাদের ন্যাশনাল টিম তৈরি হবে এবং এখান থেকে প্লেয়াররা বেরিয়ে আসবে এবং আমরা আরও কিছু টুর্নামেন্ট করতে চাই, যেটার মাধ্যমে আমরা রুট লেভেল থেকে আরও বেশ কিছু প্লেয়ার আসতে পারে। এবং এখানে আমাদের যে সীমাবদ্ধতা আছে মাঠের, এখন আমরা অ্যাটলিস্ট এই স্টেডিয়ামটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে চাই এবং সেখানে আরও প্র্যাকটিস ট্রেনিং করে আমাদের প্লেয়াররা যারা আসবে এদেরকে নিয়ে আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যেতে চাই। বাংলাদেশে বৈশ্বিক কম্পিটিশনস ডাবল হর্স নক আউটস 001 আজ ইন্টারন্যাশনাল মুয়ে থাই কম্পিটিশনের প্রথম আসর বসছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, কিরগিজস্তান 4 দেশের 34 জন মুয়ে থাই ফাইটার অংশ নেবেন 17টি বাউচে। খেলাটি বাংলাদেশের নতুন হলেও ইউরোপে বেশ জনপ্রিয়। দর্শকরা টিকিফাই.লাইভ থেকে টিকিট কিনে খেলা দেখতে পারবেন। 9 ঘন্টার জমজমাট এই টুর্নামেন্টে খেলা ছাড়াও থাকবে নানা আয়োজন। পুরো আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে যমুনা গ্রুপ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আরেকবার। ওয়ানডে সিরিজ খেলতে প্রথম ধাপে শ্রীলঙ্কায় গেলেন মোস্তাফিজ সহ 8 ক্রিকেটার। বাকিরা যাবেন শনিবার। প্রিয় ফরম্যাটে সিরিজ জয়ের আশা।
টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী উপলক্ষে বিসিবিতে বর্ণাঢ্য আয়োজন। সম্মাননা জানানো হলো প্রথম একাদশের সদস্যদের। দেশের ক্রিকেট নিয়ে এখনো স্বপ্ন দেখছেন সাবেকরা। আগামী বিপিএলে হোম গ্রাউন্ডে ম্যাচ খেলতে চায় ফরচুন বরিশাল। এনএসসি চাইলেই ডিসেম্বরে সংস্কার কাজ শেষ করা সম্ভব বলছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।